এসএসসি 26 ব্যাচের বাচ্চা কাচ্চারা, সামনে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত এসএসসি পরীক্ষা। হাতে সময় নেই বললেই চলে। এই শেষ সময় কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ প্রিপারেশন নিয়ে ট্রাই করব। তবে আজকে একটু ভিন্ন প্রসঙ্গে কথা বলার জন্য এসেছি। এসএসসি পরীক্ষাতে আমরা এমন অনেক কমন এবং ছোটখাটো মিস্টেক করি, যার জন্য আমাদের নম্বর কিন্তু কম আসার সম্ভাবনাটা একটু বেড়ে যায়। তবে আমি থাকতে সেটি তো কখনোই হওয়া সম্ভব নয়। সেজন্যই আজকে আমি তোমাদের এমন কিছু টোটকা শেখাবো, যেগুলো ফলো করলে তোমার নম্বর পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে এবং টিচার তোমার 1 নম্বর কাটার আগেও 10 বার ভাববে। তাহলে চলো টোটকাগুলো আমরা শিখে ফেলি। আর সেজন্যই কিন্তু আজকের এই রেকর্ডটির নাম ফিজিক্স এমন ভাবে লিখো মার্ক কাটার আগে টিচারও যেন থেমে যায়। তাহলে চলো টোটকাগুলো আমরা শিখে নিই। মনে করো এটা আমাদের এসএসসির উত্তরপত্র, অর্থাৎ তুমি যেখানে অ্যান্সার করবা সেই খাতাটা। প্রথমে আমাদের যে কাজটি ভালো করে করতে হবে, সুন্দর করে মার্জিন দিতে হবে। তাহলে এই যে আমরা মনে করি এখানে সুন্দর করে মার্জিনটা দিয়ে ফেলছি, এবং মার্জিনের ক্ষেত্রে যে নিয়মটা আছে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি নিয়মটা আমরা কিন্তু অবশ্যই ফলো করার ট্রাই করব। ঠিক আছে, তাই বলে আবার স্কেল ধরে ধরে 1-1.5 ইঞ্চি মাপতে হবে না, চোখের আন্দাজে একটু সুন্দর করে পাশে ফাঁকা রেখে মার্জিন টানবে, যেন টিচাররা সেখানে নম্বর দিতে পারে। ঠিক আছে, ওকে, সুন্দর করে খাতাটা মার্জিন করেছি আমরা। তারপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রশ্ন কত নম্বর তুমি অ্যান্সার করছো ওটা খুব সুন্দর করে এখানে লিখতে হবে। তুমি যদি প্রশ্নের নাম্বার ঠিক মতো না দাও, তোমার কিন্তু নম্বর দেবে না টিচার, সেখানে সেই নম্বর কিন্তু কাউন্ট হবে না। তাহলে প্রথমে আমরা কি করবো জানো, এই যে এখানে সুন্দর করে তুমি যেটার অ্যান্সার করছো সেই প্রশ্নের নম্বরটা লিখবো। মনে করো আমি 1 নম্বরটা লিখছি, তাহলে লিখবো 1 নং প্রশ্নের উত্তর। এইভাবে সুন্দর করে 1 নং প্রশ্নের উত্তরটা লিখবো। খাতার মাঝে কি লিখবা? অবশ্যই না, আমি এটা কি করবো এখন উপরে উঠিয়ে দিই। ঠিক আছে, এই যে এটা, এই যে দেখো 1 নং প্রশ্নের উত্তর যেটা আছে এটা আমি এখানে দিয়ে দিলাম, সুন্দর করে লিখে দিয়েছি। এটা একদম মাঝ বরাবর লিখবে, এবং এখানে এক্সট্রা করে কোনো আঁকিবুকি ফুল লতা পাতা ড্র করা যাবে না। সুন্দর করে জাস্ট একটা আন্ডারলাইন করে দেবে। ঠিক আছে, এখানে সুন্দর করে আমি আন্ডারলাইন করে দিলাম। আর তুমি যদি কালার পেন ব্যবহার করো সেই ক্ষেত্রে ব্লু বল পয়েন্ট ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে এটা সব থেকে ভালো হয় তুমি যদি ব্লু বল পয়েন্ট ব্যবহার করো, বাট আমরা এখানে দেখানোর সুবিধার্থে এই কালারটা ইউজ করি। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা একটু হোয়াইট কালার করে ফেলি। হ্যাঁ, তাহলে এখন কি, এখন আমাদের জ্ঞান অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা এইভাবে সবকিছু থাকবে। তাহলে ফার্স্টে আমরা কি করব, 1 এর ক নম্বরটা লিখবো। ঠিক আছে, প্রথমেই লিখবো 1 এর ক। ভুলেও আগে 1 এর গ লিখবা না, 1 এর ঘ লিখবা না, ক খ গ ঘ সিরিয়ালি লিখবা। তাহলে প্রথমে আমি লিখবো 1 এর ক। তোমরা চাইলে 1 এর ক লিখতে পারো, অথবা শুধুমাত্র 1 ক এইভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এখানে লিখলাম 1 ক। ঠিক আছে, 1 এর ক লিখেছি। এবার তোমার আসবে জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্ন নরমালি 1, 2, 3 লাইনের মধ্যে লেখার ট্রাই করবা, খুব বেশি ইলাবোরেট করে লেখার দরকার নেই। তবে অনেক সময় এমন কিছু সংজ্ঞা চলে আসে যেগুলো লিখতে একটু বেশি সময় লাগে, একটু বেশি স্পেস লাগে। যেমন তোমাকে বললো প্রতিবিম্বের সংজ্ঞা, প্রতিবিম্বের সংজ্ঞা তো মোটামুটি বেশ বড়। তো এইরকম যদি সংজ্ঞা আসে 4-5 লাইন হলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, কি করবা, সুন্দর করে জ্ঞানমূলকের উত্তরটা লিখবা। ট্রাই করবা জ্ঞানমূলক প্রশ্নে যদি উদাহরণ চাই অবশ্যই দিতে হবে, যদি উদাহরণ না চাই তবুও তুমি দেওয়ার ট্রাই করবা। মনে করো তোমাকে এমন একটা সংজ্ঞা দিল যার উদাহরণ তুমি দিতে পারবে, তোমাকে বললো অনুপ্রস্থ তরঙ্গ, তুমি অনুপ্রস্থ তরঙ্গের সুন্দর একটা সংজ্ঞা দিলা, দেওয়ার পর দিলা উদাহরণ পানি তরঙ্গ, তাই তো চুম্বক তরঙ্গ, তাই না? এভাবে কিন্তু দিতে পারো। তুমি যদি একটা সংজ্ঞা দেওয়ার পর একটা উদাহরণ দাও, তোমার কিন্তু সেখানে নম্বর পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা সুন্দর করে এখানে লিখে ফেলবো। তাহলে এই যে যত লাইনই দরকার হয়, 1 লাইন, এটা মনে করো 2 লাইন, আমার মোটামুটি মনে করো এতটুকু লেগেছে, আমি এতটুকুতে সংজ্ঞা দিয়েছি, তারপর এখানে আমি উদাহরণ দিয়েছি। কত সুন্দর হয়ে গেল। দেখো তুমি যদি এত সুন্দর করে সংজ্ঞা লেখো, একটা উদাহরণ তুমি দিয়ে দাও, তোমার কিন্তু টিচার এখানে নম্বর একদমই কাটবে না। আর তোমাদের ছোট্ট একটা কথা বলি, সংজ্ঞা সবকিছু মুখস্থ করতে হয় না, সবকিছু মুখস্থ করার দরকার নেই। একজন শিক্ষক যখন তোমার খাতা দেখবেন, উনি দেখবেন যে তোমার সংজ্ঞার মধ্যে কি ওয়ার্ড গুলো আছে কিনা। একটা সংজ্ঞা তুমি যখন দেবে, দেখবে যে এর ভেতরে কিছু মূল শব্দ আছে, যে শব্দগুলো একটা টিচার খুঁজে দেখে। ঠিক আছে, এই শব্দগুলো তো টিচার যদি খুঁজে পান, তোমাকে নম্বর দিতে বাধ্য। এই জন্য তুমি কি করবা, কিওয়ার্ডটা যেন তোমার সংজ্ঞার মধ্যে থাকে এটা এনশিওর করবা। যেমন তোমাকে যদি বলে অনুপ্রস্থ তরঙ্গ কাকে বলে, এই ক্ষেত্রে কিওয়ার্ডটা কি, কম্পনের দিক এবং কি বলতো, কম্পনের দিক এবং সঞ্চালনের দিক পরস্পর লম্ব হয়। তাহলে তো কম্পনের দিক, সঞ্চালনের দিক এবং পরস্পর লম্ব, এই তিনটা যদি সংজ্ঞার মধ্যে থাকে, তোমাকে টিচার অবশ্যই নম্বর দেবে। সেক্ষেত্রে তুমি কি করবা, একদম এনশিওর করবা তোমার এই জ্ঞানমূলকের উত্তরে যেন কিওয়ার্ড গুলো থাকে। তোমার উত্তর একেবারে সুন্দর গোছানো হলো তো খুবই ভালো,
বাট যদি তুমি সেভাবে নাও লিখতে পারো, এই কিওয়ার্ড গুলো যেন অ্যাটলিস্ট থাকে সেটা তোমাকে এনশিওর করতে হবে। তাহলে আমরা সুন্দর করে ক মার্কের উত্তর করে ফেললাম। এবার আমরা কি করব, এবার আমরা খ মার্কের উত্তর করব। তাহলে আমরা কি করব, দেখো এখানে ক লিখেছি, একদম এখানে আমরা একের খ লিখবো না, বরং আমরা কি করব, একটি স্পেস দিব, অ্যাটলিস্ট আমরা 3 আঙ্গুল গ্যাপ দিব। এখানে আমরা 3 আঙ্গুল গ্যাপ দেওয়ার পর এখানে লিখব একের খ, একের খ। লেখার পর কি করব, আন্ডারলাইন করে দেব, এই যে আন্ডারলাইন করে দিলাম। এবার আমাদের অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবনের দুইটা পার্ট থাকে, আমরা সবাই জানি। প্রথমে জ্ঞানমূলকের কিছু একটা লিখতে হয়, তারপর সেটা ব্যাখ্যা করতে হয়। তাহলে এখানে কি করবা, তোমাকে সুন্দর করে প্রথমে জ্ঞানমূলকে 1 বা 2 লাইনের সাহায্যে ওই উত্তরটা ব্যাখ্যা করতে হবে। 1 বা 2 লাইনের মধ্যে জাস্ট তোমার উত্তরটা দিতে হবে, তারপর এরপর আমরা ব্যাখ্যা করব। মনে রাখবে, জ্ঞানমূলকের মধ্যে একেবারে টু দি পয়েন্ট লেখার ট্রাই করবে। হতে পারে কোনো সংজ্ঞা, হতে পারে কোনো 1 বা 2 লাইনে ব্যাখ্যা, বাট খুব বেশি বড় করার ট্রাই করবে না। ট্রাই করবে জ্ঞানমূলকে আমরা মোটামুটি 1 বা 2 লাইনের মধ্যে রাখার ট্রাই করবো, বাট অনেক ক্ষেত্রে সেটা বড় হতেও পারে। তাহলে এই যে মনে করো আমরা এখানে 1 লাইন, এখানে 1 লাইন লিখলাম। তারপর কি করব, আমরা যেই লাইনটা লিখেছি, আমি যেই উত্তরটা দিয়েছি, সেই উত্তরের ব্যাখ্যাটা, এক্সপ্লেনেশনটা এখানে দেওয়ার ট্রাই করব। এখন এক্সপ্লেনেশন যতটুকু সম্ভব তুমি লেখার ট্রাই করবে। তাহলে হতে পারে এটা 4-5 লাইন, হতে পারে 7-8 লাইন, এটা এখন তোমার প্রশ্নের উপর নির্ভর করবে। তাহলে মনে করো আমরা এখানে সুন্দর করে সবকিছু দিয়েছি। ঠিক আছে, তাহলে দেখো আমার জ্ঞানমূলক লেখা শেষ, আমার অনুধাবনটাও লেখা শেষ। এখন অনুধাবনের ক্ষেত্রে আমরা যেই প্রসিডিউরটা ফলো করব, সেটা হচ্ছে এখানে আমরা কোনো সূত্র, সংজ্ঞা কিংবা কোনো চিত্র দেওয়ার ট্রাই করব। ঠিক আছে, কি বললাম, কোনো সূত্র, সংজ্ঞা কিংবা চিত্র যদি দেওয়া পসিবল হয়, তাহলে আমরা কি করব, তাহলে আমরা সেটা দেওয়ার ট্রাই করব। ঠিক আছে, হয় না, ওকে, সমস্যা নেই। তাহলে আমরা কি করব বলতো, অনুধাবনের ক্ষেত্রে আমরা কি কি ফলো করার ট্রাই করব, আমরা ট্রাই করব যদি কোনো চিত্র দেওয়া সম্ভব হয়, আমরা সেই চিত্রটা দেওয়ার ট্রাই করব। যদি কোনো উদাহরণ দেওয়া সম্ভব হয়, তাহলে অবশ্যই উদাহরণ দিব। যদি এখানে কোনো সূত্র তুমি দিতে পারো, তাহলে সেই সূত্রটা তোমাকে অবশ্যই দিতে হবে। তাহলে দিলে কি হবে, দিলে টিচার তোমার নম্বর কাটার কোনো সুযোগই পাবেন না। ধরো তুমি অত সুন্দর করে সবকিছু লিখতে পারোনি, কিন্তু তোমার উত্তরে সূত্র আছে, তোমার উত্তরে প্রাসঙ্গিক উদাহরণ আছে, উত্তরে প্রাসঙ্গিক চিত্র আছে, তখন এই যে তোমার লেখার যে দুর্বলতা, সেগুলো এই চিত্র, উদাহরণ, সূত্রগুলো কাভার করে ফেলবে। তখন টিচার কিন্তু নম্বর কাটার সুযোগটা পাবেন না। কেমন হতে পারে সেটা, ধরো তোমাকে বললো হচ্ছে, কি বলেছে, ধরো তোমাকে বললো 1 কুলমটা কি, 1 কুলম আসলে কি জিনিস, তখন তুমি কি করবা, কুলম্বের সংজ্ঞা দিবা। তারপর আমরা সবাই জানি কুলম্বের বা আধানের হচ্ছে একটা সূত্র আছে, আমরা সবাই জানি কিউ সমান আইটি, এটা আমরা জানি কিউ সমান আইটি। তো তোমাকে যদি আধান বলে, তাহলে কি করবা, প্রথমে আধানের সংজ্ঞা দিবা, তারপর কি করবা, তোমাকে বললো যে 10 কুলম আধান বলতে কি বোঝো, তখন তুমি প্রথমে সুন্দর করে আধানের সংজ্ঞা দিবা, যে একক সময়ে যেই পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে আধান। বা একক সময়ে যেই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় এবং এর ফলে যতটুকু চার্জ সঞ্চালিত হয় তাকে আমরা বলবো আধান। মোটামুটি তুমি একটা সংজ্ঞা দিয়ে দিলা। দেওয়ার পর তুমি কি করবে, তোমার এখন ব্যাখ্যা করতে হবে 10 কুলম আধানটা কি জিনিস। তুমি কি করবে, প্রথমে সুন্দর করে একটা সূত্র লিখবে, যে আমরা জানি কিউ সমান আইটি, এখানে কিউ হচ্ছে আধান, আই হচ্ছে তড়িৎ প্রবাহ, টি হচ্ছে সময়। তারপর তুমি নিজের মতো করে সুন্দর করে ব্যাখ্যা করবে যে 1 সেকেন্ড সময়ে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তখন সেখানে সঞ্চিত চার্জের পরিমাণটাই হচ্ছে 10 কুলম। এখন এই ক্ষেত্রে এই যে তুমি যে সূত্র দিয়ে ব্যাখ্যা করলে, সূত্র দিয়ে তুমি যে ব্যাখ্যা করলে, একটা সূত্র লিখেছো, তুমি সংজ্ঞা দিয়েছো, তোমারটা কিন্তু উত্তর কমপ্লিট হয়েছে। তোমার টিচার এখন নম্বর কাটার কোনো সুযোগ নেই, বরং তুমি যত সুন্দর করে উপস্থাপন করেছো, তোমার উত্তরে খুশি হয়ে টিচার যেটা করতে পারেন, তোমার উপর একটা গুড ইমপ্রেশন ক্রিয়েট করতে পারেন। টিচার মনে করবে যে আচ্ছা, স্টুডেন্ট তো খুব ভালো, এত সুন্দর করে গুছিয়ে লিখেছে। তখন যেটা হবে, তোমার পরবর্তী উত্তরগুলো টিচার একটু হালকা ভাবে দেখবে। তুমি যদি শুরুতেই গোজামিল ভাবে লেখো, সুন্দর করে না লেখো, তখন একটা ব্যাড ইমপ্রেশন পড়বে তোমার উপর। মনে করবে স্টুডেন্ট অত ভালো না, এর পরের গুলো ভালো করে লেখেনি, তখন তুমি ভালো করে উত্তর করলেও দেখা যাবে 1-2 মার্ক কেটে দিয়েছেন। বাট তুমি যদি ক খটা সুন্দর করে লেখো, গুছিয়ে লেখো, তখন টিচার বুঝতে পারবেন যে না, স্টুডেন্টটা ভালো করে বোঝে, ফিজিক্সটা আসলে বোঝে, সে মুখস্থ করেনি, সে আসলে ব্যাপারগুলো বোঝে। তাহলে তুমি যদি এই চিত্র, উদাহরণ, সূত্র যেখানে যেখানে দেওয়া পসিবল সেখানে দেওয়ার অবশ্যই ট্রাই করবে, এবং সেটা প্রাসঙ্গিক হতে হবে। মনে করে এমন একটা জায়গা যেখানে সূত্র দেওয়ার কোনো সুযোগ নাই, তুমি জোর করে সূত্র দিয়েছো বা চিত্র আঁকিয়েছো, এটা করা যাবে না। বরং তুমি ট্রাই করবে সর্বোচ্চ, যেখানে যেখানে দেওয়া সম্ভব সেখানে যেন তুমি দিতে পারো। তাহলে কি হবে, সুন্দর করে দেখো সবকিছু এখানে সাজানো হয়ে গেল। তাহলে জ্ঞানমূলক হয়ে গেল, অনুধাবন হয়ে গেল, এরপর আসবে আমাদের প্রয়োগ আর উচ্চতর দক্ষতা। তাহলে আবার একটা পেজ নিই,
এই যে এটা হচ্ছে আমাদের খাতা, এই খাতার আবার মার্জিন দিয়ে দিই। তাহলে এটা হচ্ছে আমাদের সেই মার্জিন, বাম পাশের মার্জিন, আর এটা হচ্ছে আমাদের উপরের মার্জিন। এবার আমি কি করব, এবার আমি করব একের গ। তাহলে একের গ, অনেক সময় যেটা হতে পারে তোমার অনুধাবনটা এক্সিড করে এই পেজেও আসতে পারে। মনে করো তোমার অনুধাবনটা এই পেজেও চলে আসছে, ধরো এই পেজে হচ্ছে আরো 2-3 লাইন তোমার লিখতে হয়েছে, এখানে ধরো এতটুকু তোমার লিখতে হয়েছে, কোনো সমস্যা নেই। তবে একেবারে এখান থেকেই লেখা শুরু করবে না, ওই তো যেটা বললাম যে অ্যাটলিস্ট তুমি যেন 3 আঙ্গুলের গ্যাপটা দাও। 3 আঙ্গুলের গ্যাপটা দিয়ে তুমি এই যে এখান থেকে একের গ লেখা শুরু করবে। ঠিক আছে, এখান থেকে তুমি একের গ লেখা শুরু করে দেবে। এবার একের গ ঘ, অবশ্যই এখানে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকার সম্ভাবনাটাই সব থেকে বেশি। এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা যেই জিনিসগুলো এনশিওর করব, তোমার প্রশ্নে যে ডেটাগুলো দেয়া আছে এইগুলো আমরা অবশ্যই সাইড নোট আকারে দেব। সাইড নোট আকারে না দিলে কিন্তু হবে না। তোমার প্রশ্নে যে ডেটাগুলো দেয়া আছে অবশ্যই আমরা সুন্দর করে এই যে সাইড নোট দিয়ে দেব। এই যে আমরা এখানে যা যা দেয়া আছে সুন্দর করে আমরা এখানে লিখবো। মনে করো তোমাকে এখানে আমরা লিখবো যে এখানে মনে করো তোমাকে এফ এর মান দিয়েছে, তারপর ধরো তোমাকে টি এর মান দিয়েছে, তোমাকে এখানে এম এর মান দিয়েছে, সবগুলো আমরা সুন্দর করে এখানে লিখব। এবং অবশ্যই আমাদের এককগুলো ভালো করে লিখতে হবে। আবার ধরো মনে করো তোমার কোনো কিছু কনভার্সনের প্রয়োজন হলো, ধরো তোমার মিলিমিটার আছে, মিটারে কনভার্ট করতে হবে, তোমার হচ্ছে ধরো কিলো জুল আছে, জুলে কনভার্ট করতে হবে। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই সাইড নোটে তোমাকে দেখাতে হবে। তারপর তুমি কি করবা, এখানে অত বেশি কিছু লেখার দরকার নাই। যদি তুমি লিখতে চাও 2-1 লাইন লিখতে পারো, বাট না লিখলেও কোনো সমস্যা নেই, তুমি ডিরেক্ট ম্যাথ করা শুরু করে দিবে। ঠিক আছে, তুমি এখানে একবারে লিখলে, মনে করো এখানে একেবারেই লেখা শুরু করেছো, এখানে মনে করো তুমি বলেছো এফ ইজ ইকাল টু এম এ। তুমি এখান থেকে ধরো এর মানটা বের করতে চাও, তুমি এখান থেকে এর মানটা বের করতে চাও, তখন কি করবা, এভাবে দেখাবা এ সমান কি হবে, এ সমান হবে এফ বাই এম। তারপর তুমি যে কাজটা করবে, অবশ্যই এখানে এফ এর মান এবং এম এর মান এগুলো এখানে দেখাতে হবে। অবশ্যই এখানে এফ এর মান এবং এম এর মানটা এখানে বসিয়ে দিতে হবে। তারপর এখানে ক্যালকুলেশন করার পর আলটিমেটলি তোমাকে এখানে এর মানটা তুমি পেয়ে যাবা। এর মানটা তুমি সুন্দর করে পেয়ে গেছো। তাহলে এর মানটা তুমি পেয়ে গেলা। তোমাকে ধরো বলেছে ভরবেগের পরিবর্তন কত বা বলের ঘাত কত। ঠিক আছে, বলের ঘাত কত, তাহলে তুমি এর মানটা পেয়ে গেছো, এর মানটা এখানে পাওয়া হয়ে গেছে। তারপর তুমি বলের ঘাত চাচ্ছ, তাহলে এখন কি করবা, এখন বলের ঘাত চাচ্ছে, তাহলে জে সমান হবে এফ ইন্টু টি। ধরো এফ ইন্টু টি, যদি এটা প্রাসঙ্গিক হলো না, আমি এ বের করে আবার বলের ঘাত, মানে তোমাকে ধরো কোয়েশ্চেনে বলেছে তোমার এখানে ত্বরণ কত হবে এবং বলের ঘাত কত হবে, তুমি এগুলো সবগুলো সুন্দর করে বের করে ফেললে। তাহলে এখানে এটা বসিয়ে দিলে, এটা বসিয়ে দিলে, তারপর এখান থেকে কি করবে, দেখো এখানে কিন্তু তোমার পেজ শেষ, এখানে আর তুমি লিখবে না, তুমি এখন পরের পেজে যাবে। তুমি এখন পরের পেজে গিয়ে উত্তর লেখা শুরু করবে। অবশ্যই পরের পেজে গিয়ে উত্তর লেখা শুরু করবে। তাহলে এই তো, আরেকবার ড্র করো। এটা হচ্ছে আমাদের সেই মার্জিন, এটা হচ্ছে আমাদের মার্জিন। ওকে, তাহলে দেখো ওটা কিন্তু আমাদের হয়ে গেছে। এন্ড ফাইনালি আমরা কি করব, এই তো বলের ঘাত যত হয় ওটা আমরা বের করে ফেলব। ঠিক আছে, এখানেই কিন্তু শেষ না। এরপর যে কাজটা করবে সেটা হচ্ছে নিচে এক লাইনে উত্তরটা লিখে ফেলবে। নিচে এক লাইনে উত্তরটা লিখে ফেলবে। কি লিখবে, যে সুতরাং এখানে নির্ণেয় ত্বরণ এত এবং বলের ঘাত এত। তারপর সুন্দর করে যে কাজটা করতে পারো, এখানে তুমি অ্যান্সার লিখে, অ্যান্সার এইভাবে লিখে ব্র্যাকেটে দেখিয়ে দিতে পারো। তাহলে কি হলো, তুমি সবকিছু স্টেপ ওয়াইজ বের করেছো, সবকিছু তুমি দেখিয়ে দিয়েছো, এন্ড লাস্টে মন্তব্য করেছো। অনেকে যেটা করে মন্তব্য করে না, তুমি যদি মন্তব্য না করো তোমার কিন্তু এখানে 1 নম্বর কাটার সম্ভাবনা থাকে। এবং অনেক ক্ষেত্রে বোর্ডে এইভাবেও নির্দেশনা দেয়া থাকে, তুমি যদি ঠিকমতো একক না লেখো, ঠিকমতো মন্তব্য না লেখো, টিচার যেন তোমার 1 নম্বর কাটে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি সবকিছু ঠিক করেছো বাট মনের অজান্তে একক দাওনি, মন্তব্য লেখনি, তখন যেটা করবে খুব সুন্দর করে মন্তব্যটা লিখে দিবে। ওকে, মন্তব্য লেখাটা সব থেকে ভালো। তো আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এর মাধ্যমে আমাদের গ হয়ে গেল। এবার আমরা কি করব, ধরো তোমার গটা হচ্ছে আরেকটু বড় হয়েছে, তোমার অ্যান্সারটা এখানে না লিখে ধরো আরেকটু হয়েছে, ধরো আরো এখানে 2 লাইন লিখেছো, আরো এখানে 2 লাইন লিখেছো, তারপর তুমি এখানে অ্যান্সার লিখলা। এখন দেখো তোমার কিন্তু এখানে খুব বেশি আর জায়গা ফাঁকা নেই, অল্প জায়গা ফাঁকা আছে। তুমি এখন যেটা করবে, এখান থেকে ঘ শুরু না করে পরের একটা পেজ নেবে, এখান থেকে শুরু না করে পরের একটা পেজে ঘ লেখা শুরু করবে। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের এই পাশের মার্জিন, আর এটা হচ্ছে আমার উপরের মার্জিন। মার্জিন কিন্তু বাদ দেওয়া যাবে না,
তারপর যেটা করবে এখানে হচ্ছে লিখলে 1 ঘ। এখন কি কাজ করবে, এখন সুন্দর করে ঘ লেখা শুরু করবে। ঘতেও ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকবে, ওই ঠিক আগের বারের মতোই সাইড নোট দেখাতে হবে। তারপর সুন্দর করে প্রত্যেকটি স্টেপ ওয়াইজ করার ট্রাই করবে, কারণ বোর্ডের উত্তরপত্রে প্রত্যেকটা স্টেপের জন্য মার্ক থাকে। ঠিক আছে, তুমি স্টেপ না করে যদি একবারে করতে পারো তখনও নম্বর দেবে, বাট এমনও হতে পারে তুমি একবারে করেছো, তোমার উত্তরটা ভুল হয়েছে, তখন তুমি সেখানে 0 পাবা। বাট তুমি যদি স্টেপ ওয়াইজ প্রত্যেকটা প্রবলেম সলভ করো, প্রত্যেকটা স্টেপের জন্য কিন্তু নম্বর পাবা। এমন হয়েছে প্রথম 3টা স্টেপ ঠিক করেছো, লাস্টে উত্তরটা বের করতে ভুল করেছো, তখন যেটা হবে ওই 3টা স্টেপের জন্য 3 নম্বর পাবা, বাট লাস্টের স্টেপের জন্য 1 নম্বর পাবা না। 4-এর মধ্যে 3, দেখো তোমার উত্তর ভুল হয়েছে, বাট তবুও তুমি 4-এর মধ্যে 3 পাচ্ছ। বাট তুমি যদি এক স্টেপে উত্তর বের করে ফেলো, উত্তর ভুল হলে একেবারে 0 পাবা। সেক্ষেত্রে সব থেকে বুদ্ধিমানের কাজ স্টেপ ফলো করে উত্তর করা। ঠিক আছে, আমরা কি করব, স্টেপ অনুযায়ী সলভ করব, স্টেপ অনুযায়ী সলভ করব। ঠিক আছে, তাহলে এই তো ঘ নম্বরটা হয়ে গেল। সুন্দর করে ঘ নম্বর শেষ, লাস্টে আবার মন্তব্য দিবা, যে সুতরাং তোমার উত্তর যেটা চেয়েছে সেটা দিবা, তারপর অ্যান্সার দিয়ে দিবা। এন্ড আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে গ এবং ঘতে যদি প্রয়োজন হয় অবশ্যই চিত্র আঁকতে হবে। গ ঘতে যদি সম্ভব হয় চিত্র অবশ্যই আঁকবে। যেমন ধরো এই যে বিড়াল কুকুরের ম্যাথ, কোথায় তারা মিলিত হবে, কিংবা হচ্ছে রশ্মি চিত্র, এখানে তো চিত্র আঁকা অবশ্যই একদম ফরজে আইন। ঠিক আছে, তাহলে যেখানে যেখানে চিত্র আঁকানো সম্ভব অবশ্যই চিত্র আঁকবে। লব্ধি প্রাবল্য 0, কোথায় 0? তুমি যদি চিত্র না আঁকো, শিক্ষক মনে করবেন যে তুমি অন্যজনের দেখে দেখে লিখেছো, কারণ চিত্র ছাড়া তো এগুলো অ্যান্সার করা কঠিন। যেখানে চিত্র আঁকানো সম্ভব অবশ্যই আঁকতে হবে, কারণ তা না হলে শিক্ষক তোমার নম্বর কিন্তু কাটতে পারে। চিত্র আঁকানো কিন্তু মাস্ট। তাহলে এই ব্যাপারগুলো তুমি যদি ফলো করো, শিক্ষক তোমার নম্বর কাটার আগে অবশ্যই ভাববেন। ঠিক আছে, কারণ শিক্ষক আসলে চান তোমার খাতা যেন ভালো করে উপস্থাপন থাকে। তুমি যদি সুন্দর করে উপস্থাপন করতে পারো, শিক্ষক খুব স্মুথলি দেখতে পারবে, কোনো সমস্যা হবে না, এন্ড নম্বরটা দিতেও কোনো কার্পণ্য করবে না। বাট তোমার খাতায় একদম ঘিজিমিজি করে সবকিছু লিখেছো, কোনো সৌন্দর্য ঠিক নেই, কোনো কিছু ঠিক নেই, তখন কিন্তু তোমার নম্বর কাটার সম্ভাবনাটা বেড়ে যায়। তো আমি তোমাদের যেভাবে দেখালাম এইভাবেই সবকিছু ফলো করার ট্রাই করবে। অ্যান্ড ফিজিক্সের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবে যে এই ডেটাগুলোতে কিন্তু এই ভ্যালুগুলোতে মানগুলো বসাতে হবে এবং সেইভাবে সলভ করতে হবে। এইভাবে ফলো করলে ইনশাল্লাহ তোমাদের নম্বর অবশ্যই কাটবেন না। এখন মনে করো এমন কোনো প্রশ্ন এসেছে যেটা তোমার কমন পড়েনি, বা এমন কিছু এসেছে যেটা তোমার আগে তেমন কোনো ভালো জানাশোনা নেই, সেই ক্ষেত্রে তুমি কি করবা? স্পেশালি জ্ঞান অনুধাবনের কথা বলছি। এইরকম যদি কখনো কোনো প্রশ্ন তুমি পড়ে যাও, তখন যে কাজটা করো, মানে মনে করো যে তোমার একদম মানে কিছুই করার নেই, এখন তোমার ওটা অ্যান্সার করতেই হচ্ছে, তুমি অনুধাবনটা করতে পারছো না, তো 2 মার্ক তো আমি ফাঁকা রেখে চলে আসবো না। তখন আমি যে কাজটা করব, যে ওটা সম্পর্কে আমার যতটুকু নলেজ আছে আমি উত্তরের সাথে সেটা সামঞ্জস্যপূর্ণভাবে রেখেই মেলানোর ট্রাই করব। আমি একটু ছোট্ট করে ঘটনা শেয়ার করি। আমার যখন এইচএসসি পরীক্ষা হয়েছিল, তখন কেমিস্ট্রিতে একটা কোয়েশ্চেন আসছে, আমি সেটা অত ভালো করে জানি না, বাট আমি ওই টপিক সম্পর্কে যতটুকু জানি এবং প্রশ্ন যতটুকু চাওয়া হয়েছে তার সাথে সামঞ্জস্য রেখে সবকিছু লিখেছি। অ্যান্ড আমি যখন আমার নম্বর দেখলাম এইচএসসিতে, তখন বুঝতে পারলাম যে আমার ওখানে ফুল নম্বরই দিয়েছে। কারণ কি, হয়তো আমার উত্তরটা একেবারে কমপ্লিটলি ঠিক হয়নি, বাট মোটামুটি আমি সেটা সুন্দর করে গুছিয়ে লিখেছি এবং সামঞ্জস্যপূর্ণ রাখার ট্রাই করেছি। এরকম হলে টিচার কিন্তু তোমাকে অবশ্যই নম্বর দেবে, এবং ওই ক্ষেত্রে ট্রাই করবে একটু যেন বড় করে লিখতে পারো, যেন তোমার এই না পারার জায়গাটা এই লেখা দিয়ে কাভার আপ হয়ে যায়। তো মোটামুটি তোমরা যদি এই প্রসিডিউরগুলো ফলো করো, তাহলে টিচাররা অবশ্যই তোমার খাতা দেখে ইমপ্রেস হবেন। অ্যান্ড এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা, প্রথমে দর্শনধারী তারপর গুণবিচারী। তোমার খাতা যদি সুন্দর করে তুমি উপস্থাপন করো, শিক্ষক তোমাকে মানে তোমার প্রতি একটা ভালো ইমপ্রেশন তৈরি হবে এবং তোমাকে নম্বর দিতে কার্পণ্য বোধ করবেন না। যেটা একটু আগেও বললাম, তোমার খাতা যদি সুন্দর হয়, উপস্থাপনটা ভালো হয়, তাহলে অবশ্যই নম্বর দিবেন। তাই বলে আবার ওই তো ফুল লতা পাতা আঁকাবা না, লেখা আবার এত সুন্দর করার ট্রাই করবা না যে তোমার সময় চলে যাচ্ছে। তোমার যেটা নর্মালি যেইভাবে লিখতা সেইভাবেই করবা, বাট খাতাটা ফ্রেশ রাখবা, মানে কাটাকাটিটা যেন না হয়, এই বিষয়গুলো এনশিওর করবা। তাহলে আশা করছি বুঝতে পেরেছো মোটামুটি কিভাবে ফিজিক্সে আমাদের উত্তর করতে হবে। এই ব্যাপারগুলো তোমরা একটু এনশিওর করার ট্রাই করবে, তাহলে আশা করছি তোমাদের নম্বর কাটার আগে টিচাররা 10 বার ভাববেন। তাহলে আশা করছি ফিজিক্সের উত্তর করার প্রসিজারগুলো তোমরা বুঝতে পারলা, এগুলো অবশ্যই ফলো করিও, এবং আই হোপ তোমাদের সবারই অনেক অনেক ভালো পরীক্ষা হোক।
ঠিক আছে, সবার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া রইলো। এটা তুমি নিজে শিখে ফেলো, তোমার বন্ধুদের শিখিয়ে ফেলাও এবং সবাইকে দেখার সুযোগ করে দাও। কারণ আমরা শুধুমাত্র নিজে ভালো করবো এমন না, নিজেও ভালো করব, বন্ধুদের যেন ভালো হয় সেটাও চাইবো, একসাথে সবাই ভালো করব। ঠিক আছে, তাহলে আজকের এই টোটকাগুলো অবশ্যই কাজে লাগাবা। দেখা হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষায়, তোমাদের এক্সাম হবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম।